সূর্যিমামা যখন পৃথিবীর অন্য প্রান্তে তাপবিকিরণ করতে ব্যস্ত, এশিয়া মহাদেশের ছোট্ট বাংলাদেশে তখন গাঢ় অন্ধকার। গভীর অমানিসায় ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ষোড়শী অনুজা। তার কিশোরী মনের মধ্যে কত শত প্রশ্নের আন্দোলন চলছে। মাঘের শীতল হাওয়ায় অনুজাকে পেকেপে উঠছে। গায়ে কোনো শীতের কাপড় নেই। ইট পাথরের শহরে ব্যালকনিতে আসলেই প্রকৃত শীতের তীব্রতা ঠিক পাওয়া যায়। অনুজা শীতে কাঁপছে। হঠাৎ রেশমি সুতার কারুকার্যে তৈরি উষ্ণ চাদরে অনুজার শরীর ঢেকে গেল। অনুজি পারফিউমের চেনা ফ্রেগনেন্সে বুঝতে বাকি রইল না গায়ে চাদর জড়িয়ে দেওয়া মানুষটা কে। বুঝেও চুপ রইল। আজকাল নীরবতা, নিস্তব্ধতা তাকে ঘিরে রেখেছে। মুখ ফুটে কিছু বলতেও কষ্ট হয় তার। অনুজাকে চুপ দেখে ইঝান নিজেই বলল, হিমশীতল রাতে উষ্ণ কাপড় ছাড়া ব্যালকনিতে এসেছিস কেন? শীত লাগে না নাকি নায়িকা হওয়ার শখ জেগেছে? অনুজা অবাক স্বরে শুধালো, নায়িকা হওয়ার শখ জাগবে কেন ইঝান ভাই? আতকে উঠল ইঝান, বলল, ভাই ডাকছিস কাকে? কে তোর ভাই? কোন কালের ভাই? খবরদার, ভাই রাখবি না, ছাদে বেঁধে রেখে আসব। সে কি, ভাই না তো কি? এতদিন তো ভাই ডেকে এসেছি। এতদিন বউ ছিলি না, মায়ের বোনের বান্ধবীর মেয়ে ছিলি। সে সূত্রে ভাই ডাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এখন থেকে আর নয়। জামাইকে কেউ ভাই ডাকে না, মনে থাকবে? গম্ভীর কণ্ঠস্বর ইঝানের। প্রত্যুত্তরে অনুজা মাথা নাড়িয়ে বলল, থাকবে। বললেন না তো নায়িকা হওয়ার শখ জাগবে কেন আমার? দেখিস না, প্রচণ্ড ঠান্ডা ওয়েভেরেও ওরা ফিনফিনে পাতলা শাড়ি পরে শুটিং করে। ভাবলাম তোরও হয়তো নায়িকা হওয়ার শখ জেগেছে, তাই এখনই ঠান্ডা সহ্য করার প্র্যাকটিস করছিস। মোটেও না, মাঝে মধ্যে উষ্ণতা এড়িয়ে শীতলতা উপভোগ করতে হয়, বুঝলেন? এর মধ্যেও ভালো লাগা আছে। রাখ তোর ভালো লাগা। দুদিন বাদে পরীক্ষা, আর সে এসেছে ঠান্ডা উপভোগ করতে। জগতে কত অদ্ভুত জীব যে আছে। ঘুমাবি না? কাল থেকে কোচিংয়ে যাবি। অনেকটা সময় বেকার গেল বিয়ের চক্করে। অনুজা ইঝানকে চুপ দেখে শীতল স্বরে শুধাল, বিয়েটা কি মন থেকে মানতে পেরেছেন? প্রত্যুত্তরে ইঝান পাল্টা প্রশ্ন করল, তুই মানতে পেরেছিস? আমি আগে জিজ্ঞাসা করেছি, উত্তরটা নিশ্চয় আমি আগে পাব। ইঝান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু কিছু প্রশ্নের উত্তর সময় খুব ভালো দিতে পারে অনুজা, উত্তরটাও সময়ের উপর ছেড়ে দে। তারপর খানিকক্ষণ নীরবতার নৈশব্দ ঘিরে রেখেছিল ইঝান অনুজা দম্পতিকে। নীরবতার অবসান ঘটিয়ে ইঝান বলল, তবে যাই হোক, বিয়ের পরে কিন্তু আমার বেশ উন্নয়ন হয়েছে। আমার হিসাবি আব্বা কি করেছে জানিস? তার কর্মকাণ্ডে তো আমি দারুণ অবাক। অনুজা কৌতূহল নিয়ে শুধাল, কি? আজ বিকেলে বাইকের শোরুমে নিয়ে গিয়ে বলছেন, তোমার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কতদিন চেয়েছি, কিন্তু আব্বা কিছুতেই রাজি হলেন না। অথচ আজ না চাইতেই। আব্বা আমার বিস্ময় বোধ হয়তো বুঝতে পেরেছিলেন। বললেন, বৌমার কোথাও যেতে হলে তো তোমাকেই নিয়ে যেতে হবে। কাজেই এখন কেনাটা দরকারি মনে হলো। আরও কি করেছে জানিস? অনুজার মধ্যে তেমন হেলদোল দেখা গেল না, তবুও জিজ্ঞাসা করল, কি? বুবুর বিয়ের পরে আব্বা গাড়ি দুটো তো ভাড়ায় দিয়ে দিল। আজ আবার প্রাইভেট কারটা নিয়ে এসেছেন। বললেন এখন বাড়ির জন্য প্রয়োজন পড়বে। লিফট নষ্ট ছিল, এতদিন যে মানুষ বলে এসেছে সিঁড়ি বেয়ে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী, সেই মানুষ বললেন, একমাত্র ছেলের বউ, সে কি সিঁড়ি ভেঙে ৫ তলায় উঠবে? কষ্ট হবে না? অনুজা অবাক হল। শ্বশুরবাবা থেকে এতটা আশা করেনি। যেভাবে ছেলেকে হুমকি ধামকি দিয়ে বিয়ে করালেন, তাতে সেই ছেলের বউয়ের জন্য এতটা দরদ উতলে উঠবে ভাবা যায়? অনুজা মনের কথা মনেই রেখে দিল, কিছু বলল না। অনুজা উৎফুল্ল কণ্ঠে ফের বলল, বিয়ে করতেই এত কিছু? তাই তো ভাবি, মানুষ বিয়ের জন্য এত পাগল হয় কেন? এদিকে আয়, আমার দুগালে দুটো চুমু দিয়ে যা। সবই পেলাম, এটার বাদ থাকবে কেন? ইঝানের কথায় অনুজা লজ্জায় লাল হয়ে গেল। লজ্জায় তার ফোলা গাল দুটো যেন আরেকটু ফুলে উঠল। ভাগ্যিস ব্যালকনির লাইট বন্ধ, না হলে ইঝানের চোখ এড়াত ককুনি তার লজ্জারাঙা মুখশ্রী। অনুজাকে চুপ থাকতে দেখে দুষ্ট হাসল ইঝান। তা দেখে অনুজা মিনমিনিয়ে বলল, এত লাগাম ছাড়া কেন আপনি? লজ্জা লাগে না? ইঝান অনুজার আরেকটু নিকটে গিয়ে দাঁড়াল। অনুজার শ্বাস-প্রশ্বাসের গতিবেগ আগের থেকে দ্বিগুণ বেড়ে গেল। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। অন্যদিকে হৃৎপিণ্ডের স্পন্দনও দ্রুতগতিতে স্পন্দিত হচ্ছে। অনুজা নিজের এমন পরিবর্তনে অন্ধকারে মুখ ফিলিয়ে দাঁড়িয়ে রইল, পাছে দুষ্ট পুরুষটা তার বেসামাল অনুভূতির খোঁজ পেয়ে যায়। কিন্তু লজ্জাবতী অনুজার শেষ রক্ষা বুঝি হল না। ইঝান অনুজার ফোলা গাল দুটো আলতো হাতে টিপে দিয়ে বলল, ওরে আমার লজ্জাবতী লাজুকলতারে, এত লজ্জা কোনখানে রাখিস? তারপর তো ভাববি আমি পুরুষত্বহীন। অনুজা চোখ মুখ খিচে বলল, ইঝান ভাই, আমি লজ্জা পাচ্ছি, বুঝতে পারছেন না? আপনি সরুন তো, আমি ঘুমাতে যাব, ঘুম পেয়েছে।
অনুজা নড়তে নিলে ইঝান পেছন থেকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে পুরুষালী হাতের বন্ধনই শক্ত হতে লাগল। অনুজা প্রথমে নড়াচড়া করলেও কিছুক্ষণ পরই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইঝান অনুজার ঘাড়ে থুতনি ঠেকিয়ে মোহগ্রস্ত কণ্ঠে বলল, কি হলো, সব শক্তি শেষ? ইঝানের অন্যরকম কণ্ঠস্বরে অনুজার ষোড়শী শুদ্ধ যৌবনা শরীর কেঁপে উঠল। শক্ত হাতের বন্ধনে আবদ্ধ পুরুষের ছোঁয়া নতুবা শীতের শীতলতা ঘোচাতে পিছন ঘুরে ইঝানের প্রশস্ত বুকে মুখ গুজে দিল অনুজা। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। ইঝান আশকারা পেয়ে হাতের বন্ধন আরেকটু শক্ত করে বলল, ফিসফিস করে বলল, নিঝুম রাত, নীরব নিস্তব্ধ প্রকৃতি, আকাশের তারাগুলো সাক্ষী রেখে পথ চলা শুরু হোক। লাজুকলতাকে অনুমতি দিবে? লাজবতী অনুজা প্রত্যুত্তরে কিছু বলল না। তার ছোট হাত দুটো দ্বারা ইঝানের বলিষ্ঠ পুরুষালী দেহটা আঁকড়ে ধরার চেষ্টা করল। ইঝান পুনরায় মুচকি হেসে বলল, লাজুকলতার নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিব? প্রত্যুত্তরে এবারও নীরব রইল অনুজা। ইঝান আর সময় ব্যয় না করে অনুজাকে কোলে তুলে নিল। লজ্জায় রাঙা হয়ে অনুজা একবার চোখ তুলে চাইল ইঝানের দিকে। ইঝানও তার দিকেই তাকিয়ে আছে, মুখে প্রগাঢ় মুচকি হাসি। চোখ দুটো যেন অতল সমুদ্র। কিশোরী অনুজা সেই অতল সমুদ্রে তলিয়ে যেতে বেশি সময় লাগল না। নব দম্পতির সম্পর্কের আরেকটি ধাপ শুরু হল। মুয়াজ্জিনের সুমিষ্ঠ কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো অনুজার কানে। মনোযোগ দিয়ে আজান শুনে বিছানা সেরে উঠে পড়ল অনুজা। হাঁটতে গিয়ে লক্ষ্য করল সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, কোমর পা লেগে আসছে। পা টেনে টেনে ওয়াশরুমে ঢুকল অনুজা। আজ সে ফজরের নামাজ আদায় করবে। বিয়ে নামক পবিত্র সম্পর্ক যখন সূচনা হয়েই গেল, নামাজটাও অভ্যেস হয়ে যাক, সমস্যা নেই তো কোনো। অনুজার খুঁড়িয়ে হাঁটা ইঝানের চক্ষু গোচর হল। মাত্রই ঘুম থেকে উঠেছে সে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিয়ে সেও উঠে পড়ল। অনুজা ফ্রেশ হয়ে এসে দেখল ইঝান বিছানায় বসে আছে। ইঝানকে দেখে অনুজা একটু গুটিয়ে নিল নিজেকে। ইঝান ইতস্তত করে বলল, বেড টেবিলের উপর গরম দুধ আর প্যারাসিটামল রাখা আছে, খেয়ে নিস, ঠিক হয়ে যাবে। অনুজা প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। তারপর নামাজে বসে পড়ল। ইঝান বসে না থেকে সেও ওয়াশরুমে ঢুকল। বেলা একটু গড়াতেই অনুজা তৈরি হয়ে নিল। গতকালের আনা কুচকুচে কালো রঙের আবায়াটা পরে মুশফিকে এক ফাঁকে বলে দিয়েছিল অনুজা জন্য এখন থেকে পর্দা পালন করার ব্যাপারে চেষ্টা করে। অনুজা বিষয়টি সিরিয়াসভাবে নিয়ে প্রথমবারের মতন গায়ে বোরকা জড়াল। মুশফিকার জোড়াজুড়িতে এক পিস স্যান্ডউইচ তাড়াহুড়া করে খেয়ে ইজহানের সাথে বেরিয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে ইজহান অনুজাকে জিজ্ঞাসা করল, ছুটি কয়টায়? অনুজা প্রত্যুত্তরে জানাল, 9:30টায়। আমি এসে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন যা, মন দিয়ে পড়িস। অনুজা সম্মতি জানিয়ে আস্তে আস্তে হেঁটে কোচিং সেন্টারে ঢুকে পড়ল। ইজহান অনুজার চলে যাওয়ার দিকে খানিকক্ষণ পলকনিহীন চোখে তাকিয়ে রইল। মনের মধ্যে কিঞ্চিত অপরাধবোধ কাজ করছে। সে তো এতটা বাড়াবাড়ি হয়তো করা উচিত হয়নি তার, সে তো বুঝবান ছিল। কোচিংয়ে পৌঁছাতে ঘিরে ধরল মেয়েরা। ফিসফিস করে শুধালো, কি রে, সাথে কে, বয়ফ্রেন্ড নাকি? অনুজা স্বাভাবিকভাবে বলল, না, তবে স্থায়ী বয়ফ্রেন্ড। মেয়েদের চোখে মুখে বিস্ময়। তখনই অনুজার পাশে ব্যাগ রেখে বসতে বসতে ইশরাত বলল, কেন, হতে পারে না নাকি? ওর বিয়ে হয়ে গেছে। সবাই একত্রে চিল্লিয়ে বলে উঠল, কবে, কিভাবে? ইশরাত পুনরায় বলল, কালকের আগের দিন, হঠাৎ করে। যাই হোক, স্যার আসছেন, এ বিষয়ে পরে কথা হবে। তোরা চাইলে দুলুর কাছ থেকে ট্রিট নিতে পারিস, ওকে নিতে আসবে তো। অবশ্যই নিব, পুনরায় চিল্লিয়ে উঠল সকলে। কোচিং ছুটি হতে ইজহানকে ঘিরে ধরল সবাই। দুলাভাই দুলাভাই বলে ইজহানকে পাগল করে ফেলে। জোড়াজোড়িতে ইজহান মুখ থেকে হেলমেটটা খুলতেই পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এ কি, ইনি তো রুজমা আপুর বয়ফ্রেন্ড ছিলেন। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, আরে, ইনি আমাদের পাড়ার সাবিহাবুর বয়ফ্রেন্ড ছিলেন। সকলের দেয়া অপবাদে ইজহানের মুখখানা চুপসে গিয়েছে। খানিকক্ষণ ইতস্তত করে বলে উঠল, না না, ভুল বুঝছেন, ওরা তো আমার ফ্রেন্ড হতো। তারপর অনুজার দিকে তাকিয়ে বলল, আমি তো শুধুমাত্র অনুজার বয়ফ্রেন্ড, আর কারো না। গল্পটি ভালো লাগলে এবং নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেল গল্পের ভাণ্ডারকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, যাতে কোনো গল্প কখনো মিস না হয়।